স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে দুজনেরই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী শাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, অনু, তুমি আজকে? তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে। তারপরেও নিজে কান্নাকে সংযত রেখে সে বলল, কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখো অনু, আই ক্যান এক্সপ্লেন। এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না, অঝরে কান্না করতে লাগলো আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কে? এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এইসব? তোমাদের লজ্জা করে না এইসব করতে? এইবার শাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে দিন দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মেটাতে পতিতা ঘরে তুললেন। এইবার মেয়েটি ফুঁসে উঠে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, শাফিন, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা না তাই বলে যাচ্ছে। তুমি কি তাকে কিছুই বলবে না আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে? কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ইরা শোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবা বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই ডিভোর্স? কিসের ডিভোর্স? শাফিন, কি বলছে এই রাস্তার মেয়েটা? একটা রক্ষিতার কথায় তুমি আমায়... ঠাস করে চড় মারল। আর কিছু বলতে পারল না অনু। তার আগেই শাফিন এলোপাথারি মারতে লাগলো। তোর সাহস তো কম না? তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিত বলছিস? আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য। আর কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবি। এই বলে আর শাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল। দেখলে তো কার স্থান কোথায়? তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকুও নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তোলেনি শাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি তার সাথে। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু শাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে শাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাফ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। শাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছি কিছুদিন পর সবাই মেনে নেবে, আর মেনে নিয়েছিল তাদের বিয়ের 1 বছর পর। শাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল। কিন্তু চাকরি হবার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না। উঠতে বসতে নানান ধরনের কথা শোনাতো। ভালো ব্যবহার করতেন না, কিন্তু তবুও কখনোই তার মুখের ওপর কোনো কথা বলেনি। তার সব কথা মানতে চেষ্টা করতো অনু। যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে। শাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল 2 বোনের মতো। অনু ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর শাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয়। অনুকে তাই প্রায়ই যাওয়া আসা করত, কিন্তু থাকতে পারত না শাফিনের কারণে। তার কথা মতো
অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে সাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল, আর 2 দিন পর আসার কথা ছিল। কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট। তার জন্যই অনু সাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগেই বাসায় এসেছিল। কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরে আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। সে সাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছিল না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু। তারপর বারান্দার দোলনায় বসে পড়ল। তার প্রেগনেন্সির খবর আর দেওয়া হলো না সাফিনকে। সাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে সাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়ল অনু নিজেও জানে না। অন্যদিকে সাফিন ভাবছে কি করে পারলো অনুর গায়ে হাত তুলতে। দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুললেও বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে, হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা সাফিন তার হাতে আঘাত করতে লাগলো। এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না। তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে, তাই তার কষ্ট হচ্ছে। মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে। সাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে, অসুস্থ হলে সেবা করে, সকালে অফিসে যাওয়ার আগে সব কিছু গোছগাছ করা, রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানি ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে। হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ সবকিছুতেই সাফিন মুগ্ধ হয়ে গেছে, যা অনুর জন্য হতো না। অনু মেয়েটা বড্ড সেগেলে, সবসময় শাড়ি পরে থাকে। বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকা রান্না করে, সব কাজের জন্য সাফিনের ওপর নির্ভর থাকে সবকিছুতে। তাই অনুমতি লাগবে। নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার মাঝে। বেশি সাজগোজ পছন্দ না তার। হালকা কাজল আর কপালে টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিক, এই তার সাজ। সবসময় সাধারণ থাকতে পছন্দ করে সে। অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সাজ সাজত। তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, যা মাঝে মাঝে সাফিনকে বিব্রত করে দিত। তাই তো সে তাকে পার্টিতে নিত না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়। অফিসে সবসময় টিপটপ করে চলা, সবার সাথে হাসি মুখে কথা বলা, যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি। তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা সাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় যা সাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা। মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে, কারো উপর নির্ভর নয়। ফিজিক্যাল রিলেশনে যেতে চায়নি সাফিন ডিভোর্সের আগে, কিন্তু ইরা জোর জবরদস্তি করায় সে আর না করতে পারেনি। এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ। তারপর কোন ঘরে যেন তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর সাফিন বিষণ্ণতায় ভুগত। তার মনে হতো সে অনুকে ধোঁকা দিচ্ছে। কই অনুর সাথে মিলনের পর তো কখনোই এমন বিষণ্ণতায় ভুগত না, যেন মনটা আরো ফুরফুরে হয়ে যেত। তাই তারপর থেকেই সাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার করতে শুরু করে। কিন্তু কেন জানি আবার গিল্টি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই, তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তার ঠিক 1 মাস পর আজ অনু সব জেনে যায়। আরেকটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না। হয়তো অনেক দিনের অভ্যাস, তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরা সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে আর তাকে বিয়ে করবে। তাই তো এতদূর আগানো। সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু অনুর মায়াভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারত না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা, সরু নাক আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় লাল। অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়ায় পড়ে যাবে, যেমন ভার্সিটিতে প্রথম দিন সাফিন তার মায়া পড়েছিল। অনু প্রচণ্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু। এই জিনিসটাই টানত সাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন যেন মায়াবতী দুষ্টুমিগুলো তার বিরক্তির কারণ হতো। এসব কথা ভাবতে ভাবতে সাফিন বাড়িতে পৌঁছলো। বাড়িতে ঢুকে দেখলো মেইন দরজা খোলা। সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে ধক করে উঠলো, কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যি মায়াবতী চলে গেছে? তাকে ছেড়ে হঠাৎ সে বুঝতে পারলো সে কি
ভাবছে সে তো অনুকে ভালোবাসে না, অনুর কথা ভাববে না, সে আর এখন থেকে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরেই আছে। অনুর উপস্থিতি সে বুঝতে পারে, তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেল না। তাই হতাশ হলো। হঠাৎ ব্যালকনির কথা মনে পড়লো। সে দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখলো যে অনু দোলনায় শুয়ে আছে। তার শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গায় কেটে গেছে, রক্ত পড়েছে, চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে। অনুর অবস্থা দেখে শাফিনের চোখ থেকে আপনা আপনি দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুর বাবা মা কখনোই অনুর গায়ে ফুলের টোকাও পর্যন্ত দেয়নি, তাদের একমাত্র সন্তান বলে। আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে অনুকে, তার কোনো দোষ ছাড়াই। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না, তাই তো আর তার রাগের স্বাভাবিক। কিন্তু শাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কথাটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো শাফিন। তারপর অনুকে কোলে নেয় শাফিন। অনুর গায়ে হাত দিয়ে শাফিন বুঝতে পারে ওর গা প্রচণ্ড গরম। সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে গা মুছে দিয়ে সেখানে ওষুধ লাগিয়ে দেয় ও আরেকটি বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়। আর অনুর তাকানো দেখে শাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। শাফিন অনুকে ডাকতে থাকে, অনু, এই অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন দিতে হবে তো রে বাবা। অনু, উঠো শোনা। না না অনুমা, সোনা খাবে না, ঠিক খুব পচা, ভালো না, তুই ভালো না। আব্বু, আমাদের শাফিন মারছে, তোর সাথে কথাই নাই। আরে আমি আমার বাবুকে বলে দেব তার বাবা পচা। শাফিন জানে ঝড়ের ঘোরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছু মনে থাকে না। কথাটা ভেবেই শাফিন মুচকি হাসলো। এমনিতে আরো বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকার জন্য আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখো, আমি কান ধরে ক্ষমা চাচ্ছি। আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিতে হবে তো, নাইলে তো জ্বর কমবে না। আমরা তোকে কখনো ক্ষমা করব না। না না, তুই পচা পচা, এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না। হঠাৎ অনু কান্না করতে লাগলো। অনুর কান্না দেখে শাফিন ব্যস্ত হয়ে পড়ল। অনুর কান্নায় যেন শাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে, কান্না করছো কেন? আমি সরি বললাম তো। প্লিজ কান্না করো না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না। তোমার কান্না সহ্য করতে পারি না। কথাটা বলেই শাফিন অনুকে বুকে টেনে নিল। অনুও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে কখনো ক্ষমা করব না শাফিন। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, হারিয়ে খুঁজবেন আমায়, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। তারপর শাফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার শরীরে খুব ব্যথা করছে শাফিন, আমি সহ্য করতে পারছি না। অনুর প্রত্যেকটা কথা শাফিনের বুকে তীরের মতো বিঁধল। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা, এই কথাটা শাফিনের কানে বারবার বাজছে। অনু, কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছো? কিন্তু পরক্ষণেই ভাবলো জ্বরের ঘোরে হয়তো আবোল তাবোল বকছে। তারপর সে অনুকে শান্ত করলো। ওকে চলো, চলে যেও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এই দিকে এসো, আমি খাইয়ে দিই। হা করো। শাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর মেডিসিন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শাফিন প্লেটগুলো রেখে রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে। তাই সেও কি যেন মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হয়তো এটা শেষ জড়িয়ে ধরা, আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে। সারা জীবনের জন্য দূরে চলে যাব, কথাটা বারবার কানে বাজছে। তার কেন জানি কথাটা সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে গেল তা সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অনু নিজেকে ভারী ভারী অনুভব করলো। পাশ ফিরে দেখে শাহিন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায়। হঠাৎই কালকের ঘটনা মনে পড়ল অনুর। ধাক্কা দিয়ে শাহিনকে নিজের থেকে সরিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সারা রাত সে শাফিনের সাথে ছিল, কথাটা ভাবতেই অনুর গা গুলিয়ে উঠল। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড়গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় শাফিনের ঘুম ভেঙে গিয়েছিল। অনুর ধাক্কায় শাফিন অপমানিত বোধ করল।
আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবলো হয়তো জ্বরের কারণে বমি হচ্ছে, তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে, কিন্তু তার আগেই অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয়। তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনুর ইগনোরেন্স সহ্য হচ্ছিল না সাফিনের। হঠাৎ সে ভাবতে লাগলো, সে কি অনুকে ছাড়া থাকতে পারবে? একবার অনুর সাথে তার কথা বলতে হবে। আমি অনুকে ডিভোর্স দিব না, সেও থাকবে, ইরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে। কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নেবে? আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে? সেও তো একজন লাইফ পার্টনার চায়। তাহলে ডিভোর্সের পরে কি আবার বিয়ে করবে? অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে? কথাটা ভাবতেই কেন যেন সাফিনের রাগ উঠে গেল, যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধু তার, অনুর ওপর অধিকার শুধুই তার। তারপর সে বাসায় রওনা দেয়। অনুর সাথে কথা বলতে হবে। মানুষ দুটো বিয়ে করেও সংসার করে, হয়তো আগের মতো ভালোবাসতে পারবে না, কিন্তু চেষ্টা তো করবে। ইরা এবং সে আলাদা আলাদা থাকে, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে সাফিন। সে দুজনের সাথে সুখে থাকবে, তাহলে ইরাকে পাবে, আর অনু অন্য কারো কাছে যেতে পারবে না, তার হয়েই থাকবে। কথাটা ভেবে সাফিনের ভালো লাগছে। আগে অনুকে মানাতে হবে, তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে। তার বিশ্বাস অনু মেনে নেবে তার সব শর্ত, কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে। এখন সাফিনের চিন্তা শুধু ইরাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকে যায়। দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি। তারপর সে অনুকে খুঁজতে থাকে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতে হয়তো অনু শাওয়ার নিচ্ছে, তাই সে অপেক্ষা করতে থাকে অনুর জন্যে। অপরদিকে অনু 1 ঘন্টা তো দিয়ে দিন, আর কখনো
কখনো আপনার সামনে আসবো না, চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। শেষ কথাটা শুনে শাফিন মাথা উঁচু করে অনুর দিকে তাকালো। আমার পুরো কথা তো একবার শোন। না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার শাফিন রেগে যায়। অনু কখনোই তার কথা আগে পুরোটা শুনতে চায় না, কথার মাঝে কথা অনুকে বলতেই হবে। আগে পুরো কথাটা তো শুনবে, তা না আগে তার প্রশ্নের জবাব দাও। তাই শাফিন রাগের মাথায় দাঁতে দাঁত চেপে বলে দেয়, কি আছে তোমার? না চেহারা, না কোনো যোগ্যতা, শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আমার বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলো না। কতটা বিব্রত হতে হয় আমাকে তোমার জন্য জান। যখন আমার বন্ধুরা বলে তোর বউটা বড্ড সেকেলে, ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ আই ফিল এমব্রেস বিকজ অফ ইউ। আমার বিষয়ে খেয়াল রাখার কথা বলছো তো? তোমার আর সারাদিন বাসায় কাজই বা কী থাকে, তাই তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাত্রে বাসায় আসলে কানের সামনে মশামাছির মতো ভ্যান ভ্যান করতে থাকো। আজকে একটা হয়েছে, সেটা করেছে হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাব, রিক্সায় চড়বো। যত লো ক্লাস মেন্টালিটি, আধিক্যতা। দূরে কোথাও ঘুরতে যেতে চাও না, সামান্য রোম্যান্স করতে গেলে পালাই পালাই করো। ইউ ডোন্ট হ্যাভেন স্যাটিসফাইড মি ইনটু বেড। তোমার বেড পারফরমেন্সও অত ভালো না। আর ইরাকে দেখো যেন সাক্ষাৎ একজন মডেল, যেমন রূপ তেমনই গুণ, একজন স্বাধীন নারী। এমন মেয়ে আমি সব সময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। ইভেন তার বেড পারফরমেন্সও তোমার থেকে 1000 গুণ ভালো। বেডে সে আমাকে তোমার থেকে ভালো সাপোর্ট করে। ঠিক এইসব কারণে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পারছো তুমি? এখন আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার ওই মুখ কখনো আমাকে দেখাবে না। ডিসকাস্টিং। এই বলেই শাফিন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে, কি বলতে চেয়েছিল আর সে কি বলে গেল। অন্যদিকে অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল শাফিন তাকে? ছি ছি, সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে তাই সে সেকেলে। সে শাফিনকে বিছানায় সুখ দিতে পারেনি। নিজের ওপর ঘৃণা হচ্ছে এই লোকটাকে সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা আজ এসব কথা বলে গেল। অনুর ভালোবাসাগুলো তার কাছে আধিক্যতা মনে হয়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। চোখের পানি বাদ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আর এক মুহূর্ত থাকবে না সেখানে। কোনো কিছু না নিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। কোনো কিছু না নিয়ে ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে সে হাঁটছে। বারবার শাফিনের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে। তার ভালোবাসা তো কোনো খাচ্ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার মুখ নেই তার। তাদের কথা অমান্য করেই তো সে শাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আশ্রয় নেবে? এসব কিছু ভাবতে ভাবতেই সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তার উপরে শরীরের অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর শাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কী সব বলেছে। প্রায় সাথে সাথেই সে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নম্বরে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক বড় ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে? থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও যে সে নিজ হাতে হত্যা করেছে। অনুর বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার শাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার। সে সব কিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। শাফিনের নিজেকে এখন জুতাপিটা করতে ইচ্ছা করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি নয়?
কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করেই হোক তার অনুর কাছে মাপ চাইতে হবে। মাপ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও তো জানে সাফিন রাগের মাথায় কি বলে, তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কাবার থেকে কাপড় নিয়ে সাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢুকাতো, আর তার কাপড় চোপড়, মানিব্যাগ, ঘড়ি সঠিক জায়গায় রেখে দিত। সাফিন শাওয়ারের থেকে বের হলে টাওয়াল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারাদিনের কাজকর্মগুলো হাসি মুখে সাফিনের সাথে শেয়ার করত। কিন্তু সাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো। মাঝে মাঝে অনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো সেই দিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও সাফিন খাবার খেত। সাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে ইরার নাম্বার ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে।
ঘন্টা দুয়েক আগে ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুন কোথায় যাবে, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে। কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যি সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতে চায় না। সে আবার ইরার নম্বর ডায়াল করলো, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনি থেকে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় সাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, তাই সাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলেই গিয়েছিল। কিন্তু আজকে সারাদিন সে এক প্যাকেট সিগারেট শেষ করেছে। এসব ভাবনার মাঝেই ইরা ফোন ব্যাক করে। রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরছে। আরো আগেই আসার কথা ছিল, কিন্তু সাদার ডিনার না করিয়ে ছাড়লো না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটবেলা নিয়ে তাকে কিভাবে সবসময় সাদাত শায়েস্তা করতো তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল, মাঝে মাঝে দু একটা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু ছিল, সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। আর সাদাত সবসময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করতো, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সময় ছিল অনুকে সাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিজের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন তার আর ঘুম আসছে না। তার সারা সন্ধ্যে কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্নার বাদ যেন মানছে না। বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লো। সে তাড়াতাড়ি কান্না বন্ধ করে দরজা খুলল। দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে? কোনো প্রয়োজন ছিল কি? অরুণ মা বুঝতে পারলো অনু এতক্ষণ ধরে কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। তার মেয়ের জীবনটা কেন এমন হলো ভেবেই সে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদাতের কথা অনুযায়ী সাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মাও সাদাত দিবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো সাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই সে বলল, কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতে এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে সে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে এসে প্রবেশ করে। আরে বাবা, তুমি? তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি। এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু শুনবো না, তাড়াতাড়ি করো, দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো। প্লিজ বাবা, জোর করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি। অনু বুঝতে পারলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অজ্ঞাত অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অপছন্দ অনুর, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না, কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এটুকু করতেই হবে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে তো আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়ার কি এত বড় কাজ? ঠিক সেই মুহূর্তে থেকে সে প্রতিজ্ঞা করলো সাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে তার ভালোবাসেন তাদের কেন না কষ্ট দিচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরলো আর তাদের জীবনে এগিয়ে যায় বলে আশ্বাস দিল। যেখানে থাকবে না কোনো সাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা। কারণ এই শহরের আনাচে কানাচে তারা প্রেম করে বেরিয়েছে, তাই এখানকার প্রত্যেকটা জায়গা সাফিনকে মনে করিয়ে দেয়।
তাই সে শহর থেকে দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ শাফিন তার যোগ্যতার প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়েই তবেই সে শাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে শাফিন কখনো তার যোগ্য ছিল না। আর অতীতকে ভোলানোর সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময়ই না থাকে। আর এসব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। শাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একবারের জন্য মুছে ফেলতে চায় অনু, কিন্তু চাইলেই যে সবকিছু হতে পারে না। ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। শাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপর আর লেখাপড়া বা চাকরির দিকে ঝোঁকেনি সে, কারণ অনুর সবসময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। শাফিনের পছন্দ মতো রান্না বান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর শাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেও পড়াশোনা কন্টিনিউ করেনি বা শাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে শাফিন ফোন ধরতেই জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে এতক্ষণ যাবৎ? সে কখন থেকে ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে। শাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন? এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কি কথা বলছি, কতক্ষণ কথা বলছি, সব কিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনু পেয়েছো যে সব কিছুর কৈফিয়ত আমি তোমাকে দিব? সব কিছুতেই তোমার পারমিশন চাইবো? হঠাৎই শাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি ইরা, ভুল হয়ে গেছে। আসলে মাথা ঠিক ছিল না। তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথা গরম হয়ে গিয়েছিল। ভুলে বলে ফেলেছি। তুমি যার সাথে খুশি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। জানোই তো, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যাটা বলে ফেলি। এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার রাগের ধার ধরে বসে থাকবো। যাকগে, আসলে এক পুরাতন ফ্রেন্ড সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কী জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে। শাফিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন, তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছি আমরা। তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। এই হীরা, চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। একা একা থাকতে ভালো লাগছে না, চলো কালই বিয়ে করে ফেলি। বললেই হলো নাকি কালই বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমার আরও কিছুদিন সময় চাই, আর এভাবে থাকি না, তারপরে বিয়ের কথা ভাববো। আগে তোমাদের ডিভোর্স তো হোক। আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডের ইনভাইটেড করতে হবে, কত প্ল্যান আছে আমার বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো এটা প্রথম বিয়ে। কত শখ আছে না। আর শোনো, আমার ফালতু কথা শোনার মতন এত সময় নেই, আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো। কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেন্ড করার জন্য আমাকে কল দিও না। রাখি, বাই। কট করে ফোনটা রেখে দিল ইরা। শাফিন বারান্দায় দেয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই তার, ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে, আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকে দরকার। রাতটা নির্ঘুম সিগারেটের ধোঁয়ার সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর। অনুর সকালে ওঠার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি করে অজু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করল। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকেই হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পিছনে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাতে আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে অনুর দিনে শাফিনও তার সাথে যোগ দিত। ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, যার সাথে সাথে মুছে ফেলল অনু। সকলেই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল।
অনু দরজা খুলে দেখলো সাদাত ভাই আর স্বাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল। স্বাদ পিমনি বলে লাফ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সাদাত তাকে থামিয়ে দিল। সাত বাবা, এমন করে না। তোমার পিমনি তো অসুস্থ। তোমার পিমনির পেটে একটা বাবু আছে, ছোট্ট বাবু। তুমি লাভ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট্ট প্রিন্সেস কষ্ট পাক? স্বাদ মাথাটা দুই পাশে হেলে না বোঝালো আর ওপরের দিকে হাত বাড়িয়ে দিল, মানে সে কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে স্বাদকে কোলে নিল আর ডাইনিংয়ে বসিয়ে দিল। সাথে স্বাদকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মধ্যেই অনু আর স্বাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কি জিনিস তা হয়তো কখনোই বুঝবে না স্বাদ। বাবা তো বাবাই হয়, মা তো হতে পারে না। সে যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না, ঠিক তেমনই বাবার ভালোবাসাও মা দিতে পারে না। কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদরের থেকে বঞ্চিত থাকবে। খাবার পরে অনু সবার উদ্দেশ্য বলল, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল সাফিনের। হঠাৎ কলিং বেলের আওয়াজ। ঘুম ভাঙল তার, মাথাটা ভার হয়ে আছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎই আস্তে আস্তে গত দুদিনের কথাগুলো সব মনে পড়ল তার। তারপর সে নিজে অগ্রসর হলো দরজা খুলতে। দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বলে যাচ্ছি, কি করছিলে তুমি? শব্দ শুনতে পাইনি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। দেখি সরো সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দাও। ইরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এসে বলল, ছি, তোমার রুম এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব? 10টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। অলরেডি 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও। সাফিন বিনা বাক্যে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ারে নিয়ে বের হবে। সারা শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ আসছে। এভাবে বেরোনো যায় না। সাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর সাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অন্য সময় হলে সে নিজেও তাল মিলাতো, কিন্তু এখন কেন যেন এগুলো বিষের মতো লাগে। তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে। সাফিন লয়ারের কেবিনে বসে আছে। সাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে। লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে 2 মাস চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায়, একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা যার যার বাড়ির দিকে রওনা দিল। বসার ঘরে পিনপতন নীরবতা। সবাই অনুর বিষয়টা ভাবছে। অনুর কথা মতে সে মাস্টার্সটা বাইরে করবে, দেশের বাইরে। এতে শহর থেকেও দূরে থাকা হবে, আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতে পারবে। কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ। তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। অনু একা হলেও কথা ছিল। তাছাড়া প্রেগনেন্সির সময় বিভিন্ন সমস্যা হয়, যা অনুর পড়ালেখাও এফেক্ট করবে। আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাচ্ছে না। কিন্তু অনুর কথাতেও যুক্তি আছে। তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। আর সাদা তো অনুর কথায় সায় দিয়েছে। তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক। তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদ তাদের বুঝিয়ে বলে, দেখো মামা মামি, আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছো? বাচ্চাটাই হবে তার আসল শক্তি। আর বাইরে যাবার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না, সব আমার উপর ছেড়ে দাও। অনুর দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব, বাকি সব চিন্তা আমার। তোমরা শুধু অনুকে সাপোর্ট করবে। অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত। অন্যদিকে অনুর টেনশন। অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলা করছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে। অনু তো হাসি মুখে উত্তর দিচ্ছে। সাদাত দরজার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি করে সাফিন অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো? কই, আমি তো পারলাম না প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে।
হয়তো সাফিনের ভালোবাসাটা সত্য ছিল না, তাই তো সে অনুকে ছেড়ে দিল। কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল, তাই শত কষ্টের পরেও ভালোবাসার মানুষের ক্ষতি করতে দিল না। অনুর কথায় ধ্যান ভাঙলো সাদাতের। কি হলো সাদাত ভাই? কি বললো বাবা মা? তারা কি মেনে নিয়েছে? আমাকে যেতে দেবে তো? সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক, তাই সে মন খারাপ করে বলল, না রে অনু, অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলো না। তারা তোকে কিছুতেই একা ছাড়তে চাচ্ছে না, কিন্তু অনুমতি দিয়েই দিল। অনু প্রথমে কথাটা ধরতে না পেরে মন খারাপ করলো। যখন বুঝতে পারলো সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো। সাদাত মাথা নেড়ে হ্যাঁ বুঝলাম। অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকলো। তার সাথে মজা করার শাস্তি। সাদাত অনুর হাত ধরে তাকে থামালো। দেখ অনু, মামা মামিকে খুব কষ্টে আমি বুঝিয়েছি, শুধুমাত্র তোর জন্য। আমি তোর ভালো থাকার, সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, তাই তোকেও কথা দিতে হবে আমাকে যথাযথ সাপোর্ট দিবি। কোনো কিছুতে হেয়ালি করবি না, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি। আর তোকে কিছু বই দিচ্ছি, সেগুলো এখন থেকে পড়া শুরু কর, কারণ অ্যাপ্লাইয়ের পরে তোকে এক্সাম দিতে হবে। এক্সামে ভালো রেজাল্ট করলে তবেই চান্স পাবি। আর আমাকে আরও কথা দিতে হবে, সব সময় তুই এখন যেমন আছিস তেমন থাকবি। আমার সব শর্তে রাজি তো? উফ, এত বড় লেকচার! ওকে ওকে আমার বাপ, তোর সব কথা মেনে চলবো। সব সময় হাসি খুশি থাকবো, ঠিকঠাক খাবো, রেস্ট করব, আর লেখাপড়াও করব। এবার খুশি তো? চল তোর বই নিয়ে আসি, আর ডাক্তারের কাছেও তো যেতে হবে, তাই না? আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম, আমার প্রিন্সেসের খেয়াল রাখা। আমার প্রিন্সেসের সেবা যত্নে যদি কোনো ত্রুটি হয়, তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো। তোকে কে বলেছে প্রিন্সেস হবে? আমার তো একটা প্রিন্স চাই, সফি। আর কিছু বললো না অনু, অন্যদিকে ঘুরে গেল। সাদাতের কথা ঘুরানোর জন্য বলল, চল চল, জলদি জলদি রেডি হ, তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময়ই চলে যায়। প্রতি উত্তরে অনু কিছু বলল না। 10 মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হসপিটালে যাবে। ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে সাফিন যেই রাস্তা পার হতে যাবে, অমনি কিছু দূর হসপিটালে গেটের সামনে তাকিয়ে এসে থমকে গেল। অন্য একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে হসপিটাল থেকে গেট থেকে বের হচ্ছে। ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না সাফিনের। ছেলেটা ছিল সাদাত, অনুর মামাতো ভাই। অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি, তাই সাফিন সাদাতকে পছন্দ করতো না। আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে। অনু এক বাক্যে মেনে নিয়েছিল। হঠাৎ কেন অনু সাদাতের সাথে হসপিটালে এলো? কোনো সমস্যা হয়নি তো অনুর? সে এগিয়ে গেল অনুর দিকে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই তারা একটি রিকশা নিয়ে চলে গেল। সাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকলো, কিন্তু সে শুনতে পেল না। দেখতে দেখতেই সাফিনের দৃষ্টি দেখে চলে গেল তারা। বাইরে বের হওয়ার পর থেকে অনু একটু কিছুটা মনমরা হয়েছিল, তাই সাদাত তাকে নানান কথা বলে হাসানোর চেষ্টা করছিল। বিভিন্ন ধরনের কৌতুক বলছিল, হাসির ঘটনা বলছিল, আর যেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল। সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেয়া কষ্টের কথা ভুলে যায়। কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আরেকটা মুখ, যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা। যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। কিছু ভালোবাসা মনে হয় এমনই হয়, মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানান ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে বলে, আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে, এতে বেবির সমস্যা হতে পারে। আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য, আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেক আপের জন্য পরামর্শ দেয়। হসপিটাল থেকে বের হবার পর অনু বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো আশেপাশেই আছে। সে তার অস্তিত্ব বুঝতে পারে, কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথেই সে তার ভুল ধারণা বলে চালিয়ে দেয়। তারপর একটা রিকশায় ডাক দিয়ে তাতে উঠে পড়ে। রিকশায় ওঠার পরেও অনুর মনে হচ্ছিল সাফিন দূর থেকে তার নাম ধরে ডাকছে। পরক্ষণেই আবার ভাবলো, সাফিন এখানে কোথা থেকে আসবে, তাও আর এই সময়? এই সময় তো সে অফিসে থাকে। তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না। কিন্তু সে যদি একবার পেছনে ফিরে দেখতো, তাহলে বুঝতে পারতো কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে চোখ তাকিয়ে আছে। অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদাত নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে। মিসেস রাবেয়া অনেক
করে লাঞ্চ করে যেতে বলল, কিন্তু সে অন্যদিন খাবে বলে চলে গেল। তিনি আর কথা বাড়ালেন না। অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে আর তাই ক্লান্ত সে। শাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না, তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনু কি অসুস্থ? কি হয়েছে তার? সে হসপিটালে কেন গেল? আর কেনই বা সাদাতের সাথে এত হাসি খুশিভাবে কথা বলছিল? অনুকে সে যতটুকু চিনে, অনু খুবই ইমোশনাল মেয়ে। কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভুলে না। তাহলে কি অনু শাফিনের দেওয়া আঘাতগুলো ভুলে গেছে? সব ভুলে কি সে সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায়? কথাগুলো মনে হতেই সে আরো অস্থির হয়ে গেল। সে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে? অনু অন্য কারো সংসার করবে? আমার মতো করে কি অনু অন্য কারো খেয়াল নেবে? অন্য কেউ অনুকে খাইয়ে দিবে? না, আর ভাবতে পারছি না। মাথার ভেতরে সব তোলগোল পাকিয়ে যাচ্ছে। মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। থাক না ভালো অনু অন্য কারো সাথে। এটাই তো আমি চাই। আমি তো ইরার সাথে ভালো আছি, তাহলে অনু কেন ভালো থাকবে না? তারও তো ভালো থাকার অধিকার আছে। আর আমি নিজেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছি। তাহলে এখন কেন অনুর জন্য মনে পড়ছে আমার? কথাগুলো মুখে বললেও মন মানতে নারাজ। মন বলছে অনু শুধুই তার। অনুর ওপর অধিকার শুধুমাত্র শাফিনের। অনুকে শুধু শাফিন ছুতে পারবে, অনু শুধু শাফিনকে ভালোবাসবে, অন্য কাউকে না। এবার শাফিন ভাবছে সত্যি কি সে ইরাকে ভালোবাসে নাকি শুধুই মোহ। ইরার সাথে কেউ হেসে হেসে কথা বলে তো তার রাগ হয় না, ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না, ইরার আনন্দে তো সে আনন্দিত হয় না। সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে। শাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করে। এখানেই বন্দি হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি। হাতে হাত ধরে হাঁটা, রিকশায় চড়া, অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি, নদীর পাড়ে কাঁধে মাথা রেখে বসে থাকা, আরও নানান স্মৃতি আছে তাদের। একসময় এসব জিনিসগুলো উপভোগ করতো সে। অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল। নদীর পাড়ে হাঁটতে যাওয়া, ফুচকা খাওয়া, একসাথে বসে মুভি দেখা, মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত শাফিন। পাগড়িটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে। খুশি করার জন্য একটা জবাবই যথেষ্ট ছিল। অন্যদের মতো গোলাপ নয়, জবা তার প্রিয় ছিল। আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম। ইঁদুর খুব ভয় পেত সে। ইঁদুর দেখলেই চিৎকার করে বাড়ি মাথায় করে তুলে নিত। তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে অনুকে দিয়ে তার বাড়তি কাজ আদায় করে নিত। কথাগুলো ভেবে শাফিন হেসে উঠল। শাফিনের মনে হচ্ছে কত যুগ পার হয়ে গেছে সে অনুকে দেখে না। এরই মধ্যে ইরার ফোন আসে। হ্যালো ইরা, বলো। কি করছো তুমি? আর তোমার গলায় আওয়াজ এমন লাগছে কেন? ও কিছু না, এমনি। বেশিক্ষণ শাওয়ারে ছিলাম তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি বলো, তোমার কি খবর? কি জন্য ফোন দিয়েছো? ও, আসল কথা তো বলতে ভুলেই গেছিলাম। আগামী সপ্তাহে আমার এক ফ্রেন্ডের বার্থডে। সেখানে আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ডরাও থাকবে। আমি তোমার সাথে ওদেরকে বলছি, তাই তুমিও ইনভাইটেড। আমি চাচ্ছি তোমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে। আর সেখানে আমাদের এঙ্গেজমেন্টের কথা বলবো বাবা মায়ের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। সময় আর প্লেস বলে দিও, তাহলেই হবে। ওহ, মানে কি শাফিন, তুমি এক্সাইটেড না? আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, এঙ্গেজমেন্টের কথা বলতে চাচ্ছি, আর তোমার মধ্যে সামান্য মতন এক্সাইটেড নাই তো শুধুই ওহ বলছো? লাইফ সিরিয়াসলি শাফিন, তুমি জানো আমি কতটা এক্সাইটেড। শাফিন, সত্যি করে বলো তো, তুমি কি আমার নিয়ে সিরিয়াস তো, নাকি বউ যাওয়ার শোকে পাগল হয়ে গেছো? আরে না, কি বলছো এইসব তুমি? আমি আসলে একটু নার্ভাস তো, তাই এমন করে বললাম। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা বলো, তোমার কি গিফট চাই পার্টির জন্য? শাফিন জানে কিভাবে ইরাকে শান্ত করতে হয়। গিফটের কথা শুনে ইরা শান্ত হলো। তারপর তারা বার্থডে পার্টির প্ল্যানিং নিয়ে কিছু কথাবার্তা বলল। কথা শেষে শাফিন বলল, ইরা চলো না তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। কেন? আমার বাবুটা বুঝি কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে? তুমি বললে আমি এখনই তোমার বাসায় চলে আসবো। না, বিয়ের পরে তোমাকে একদম বৈধভাবে নিজের করে পেতে চাই, অবৈধভাবে আর না। বিয়ের পর একেবারে বেঁধে ফেলবো, আর বাবার বাড়ি যাওয়া চলবে না। শাফিনের কথা শুনে ইরা লজ্জা পেয়ে ফোন রেখে দিল। এভাবেই চলছিল শাফিন আর অনুর দিনগুলো। শাফিনের দিন যায় অফিসে আর ইরাকে নিয়ে, আর রাতগুলো নির্ঘুম অনুর ভাবনা নিয়ে।
অন্যদিকে অনুর দিনগুলো যাচ্ছে তার পরিবারের পড়ালেখা আর তার ভেতরে থাকা ছোট্ট প্রাণটাকে নিয়ে। অনুদের বাসা থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করে সাদাত। কারণ কানাডাতে সাদাতের বড় চাচা ফুল ফ্যামিলি নিয়ে থাকে, যেখানে বিজনেস তার। অনু সেখানে গেলে সে নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ তার বড় চাচা চাচি খুবই অমায়িক লোক। তাদের একটা মেয়েও আছে, আর তারা অনুকেও নিজের মেয়ের মতো দেখবে, খেয়াল রাখবে, এটা তার বিশ্বাস। তাছাড়া সে তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছে অনুর সম্পূর্ণ খেয়াল রাখার। আর অনুর খোঁজ খবরও তাদের কাছ থেকে সহজে পাওয়া যাবে। দেখতে দেখতে অনুর এক্সামের রেজাল্ট দিয়ে দিল। বিবিএ রেজাল্টে পয়েন্ট ভালো থাকায় আর এক্সাম ভালো দেওয়ায় সে 3টি ইউনিভার্সিটিতে টিকল। এই কয়দিন অনু দিনরাত এক করে শুধু পড়েছে, আর তার ফলও সে পেয়েছে। তার বাবা মা এবং সাদাত ভাই তাকে সাপোর্ট করেছেন। যেসব বিষয়গুলো জটিল ছিল তা নিমেষেই সাদাত ভাই সমাধান করে দিয়েছেন। সাদাতের চাচুর বাসা থেকে কিছু দূর যে ইউনিভার্সিটি আছে সেখানেই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে মেইলের মাধ্যমে, এবং তারা সকল আনুষ্ঠানিক নিয়মকানুন জানিয়ে দেয়। ভিসার ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য 1 মাস থেকে 2 মাস সময় লাগতে পারে বলে জানানো হয়। এর মধ্যে অনু আর সাদাত ব্যস্ত হয়ে যায় সকল কাগজপত্র, পাসপোর্ট সহ সবকিছুর ব্যবস্থা করার জন্য। এভাবেই অনুর দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে ইরার ফ্রেন্ডের বার্থডে পার্টির দিন এসে পড়ে। সেদিনের রাগ ভাঙানোর ভর্তুকি হিসেবে ইরাকে নীল রঙের দামি গাউন কিনে দিতে হয়, যেটা সে আজ পরবে। আর শাফিনের ড্রেস কোড নীল স্যুট, প্যান্ট ও ব্ল্যাক স্যুট সেট করে দেয় ইরা। সকাল থেকেই ফোনে সাফিনকে এটা সেটা বলে যাচ্ছে ইরা, কিন্তু সাফিন তো কানে নিচ্ছে না। সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে, শুধু হাহা আর নাতে উত্তর দিচ্ছে সে কয়েকদিন ধরে সাফিনকে লক্ষ্য করছে। আগের মতো সেই দুষ্ট প্রাণোচ্ছল ছেলেটা আর নেই। সে যাকে দেখে ইরা প্রথম প্রেমে পড়েছিল, চেহারাও কেমন যেন মিলিয়ে গেছে। চোখ দেখে মনে হয় কত রাত যেন ঘুমায় না সে, কথাবার্তাও কম বলে, আগের মতো ঘুরতে বের হয় না, অফিস টাইমের পর ডিনারে যায় না, কিছু বললেই বিয়ের কথা বলে, তাই ইরাও কথা বাড়ায় না। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না সে, আগে লাইফটাকে এনজয় করতে চায় সে, জানে বিয়ে করলেই বাধা পড়ে যাবে। ইরা ফোনটা রেখে এইসব ভাবতে থাকে। ইরার সাথে কথা বলে যেই শাফিন ফোনটা রাখতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। এই কদিনে সে তার কথা ভুলেই গিয়েছিল। অনু থাকতে তার সাথে নিয়মিত কথা বলতো, নিজের জন্যে না হলেও অনুর জন্যে। মিসেস রাহেলা অনুকে পছন্দ করেন না, বিধায় অনুর সাথে ঠিকভাবে কথা বলতেন না, তাই শাফিনকে দিয়ে কথা বলাতো। অনুর কথা অনুযায়ী এখানে 1 কাজ 2 কাজ হতো, খোঁজ খবরও নেওয়া হলো, আবার মা ছেলের সম্পর্কও ভালো হলো। বিষয়টি মিসেস রাহেলা ঠিক বুঝতেন, কিন্তু কখনো কিছু বলেননি। আচ্ছা মা, অনুর কথা জিজ্ঞেস করলে তাকে কি জবাব দেব? মা তো অনুকে পছন্দ করে না, তাই বেশি সমস্যা হবে না। পরে না হয় একসময় ইরার সাথে দেখা করিয়ে দেব। ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে মিসেস রাহেলা ভ্রু কুঁচকালো। ঘরে ঢুকতে দিবি নাকি আবার চলে যাব? মায়ের কথায় শাফিনের ধ্যান ভাঙলো। সে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢোকার সাথে সাথে মিসেস রাহেলা মাথায় আকাশ ভেঙে ফেলল। এ কি হাল ঘরের! জিনিসপত্র যেখানে সেখানে ছড়ানো ছিটানো, সারা ঘরে সিগারেটের ছাই আর ময়লা পড়ে আছে। চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বাসি খাবার দিয়ে ডাইনিং রুম ভরা, সেখানে মাছি ভনভন করছে। তারপর সে কোনো রকম ব্যাগ রেখে শাফিনের ঘরে গেল। এখানেও একই অবস্থা, কাপড় চোপড় ছাড়া ঘর ছিটিয়ে আছে, সিগারেটের ছাই ফেলা, আলমারি আর কাবার্ডের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এবার সে সামনের দিকে তাকালো, শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘরের একই অবস্থা শাফিন, যেন কয়েক বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। তুই এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছিস? আর অনু কই? তার মা কি সুস্থ হয়নি? প্রায় 20 দিন যাবৎ তুই আমাকে ফোনও দিচ্ছিস না, ফোন দিলে ফোন ধরিস না, কথা বলিস না, কি হয়েছে তোর? আর চেহারার এই অবস্থা কেন? মায়ের একের পর এক প্রশ্ন শুনে শাফিন থতমত খেয়ে গেল। আসলে মা ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি, আর ফোনের দিকে তো খেয়ালই করিনি কখন ফোন দিয়েছো। আর চেহারা তো ঠিকই আছে, আর ঘর গোছানো কেউ ছিল না তো, তাই এই অবস্থা। তুমি তো জানোই আমি কোনোটা অগোছালো। শাফিন, কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? অনুর সাথে কি কিছু হয়েছে? আর তুই যে কতটা অগোছালো তা তো আমি জানি, তাই তো অনুকে রেখে নিশ্চিন্তে গিয়েছিলাম। কিন্তু এ কি হাল করে রেখেছিস তোর? আর অনুই বা কোথায়? আমি কয়েকবার ওর নাম্বারে ফোন দিয়েছি, তুই ফোন ধরছিলি না দেখে, কিন্তু প্রত্যেকবার নাম্বার বন্ধ পেয়েছি। অনু নেই মা, চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছিল তোদের?
ঝগড়া করে চলে যাওয়ার মতো মেয়ে তো অনু না। ঝগড়া করে চলে যেতে হবেই বা কেন? ঝগড়া তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। সত্যি করে বল বাবু, অনু কোথায়? আর তুই কি বলেছিস অনুকে যে মেয়েটা রাগ করে চলে গেল? কদিন হয়েছে সে গেছে? প্রায় 3 সপ্তাহ। কথাটা শুনে রাহেলা আটকে উঠল। যে ছেলেটা অনুকে ছাড়া একটা দিন থাকতে পারে না, সেই ছেলে আজ প্রায় 3 সপ্তাহ একা থাকছে। তাই তো চেহারার এই অবস্থা। অনু মেয়েটার উপরে রাগ হচ্ছে ভীষণ। সব কিছু জেনে বুঝে সে আমার ছেলের সাথে এমন করতে পারলো? আসলে বেশ কয়েকটা কথা শুনিয়ে দেব। রাহেলা সামনাসামনি যতই কথা বলুক না কেন, মনে মনে অনুকে সে খুব ভালোবাসে। সে জানে তার ছেলে এবং সংসারের জন্য অনু ঠিক আছে, কিন্তু আদর করলে যদি মাথায় উঠে যায় তাই সে সবসময় টাইট দিয়ে রাখে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। কিন্তু এবারের অনুরটা কাজের রাহেলার পছন্দ হয়নি। যত রাগ থাকুক না কেন, তার ছেলেকে একা রেখে চলে যাওয়াটা উচিত হয়নি। ফোন দে ওকে, বল আমি কথা বলবো ওর সাথে। আর বল রেডি হয়ে থাকতে, তাহলে আমি আনতে যাচ্ছি ওকে। তারপর দুজনের কথা শুনে বিচার করবো। ফোন নেই মা, বাসায় রেখে গেছে। সে আর আসবে না আমার কাছে। আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস মানে? তাড়িয়ে দিয়েছি। ভালোবাসি না আমি ওকে। ওকে আর ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তাই তাকে তাড়িয়ে দিয়েছি। খুব জলদি আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওর জন্য? তুমি তো ওকে দু চোখে দেখতে পারো না। তোমার তো খুশি হওয়ার কথা। ঘর থেকে একটা আপদ বিদায় হয়েছে। ঘরে আর কোনো অশান্তি হবে না। তুমি তো এটাই চাইছিলে। রাহেলা এসব কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। কি বলছে তার ছেলে? সে অনুকে ভালোবাসে না? কথাটা বলার সময় তো টাইট চোখ টলমল করছিল। তার জন্য ভালোবাসা দেখতে পারছিল, সে শুধু মুখ দিয়ে অস্বীকার করছে। আমাকে সব খুলে বল শাফিন, কি হয়েছিল? কেন এসব কথা বলছিস বাবু? তারপর শাফিন শুরু থেকে সব খুলে বলে, শুধু ইরাকে তার সাথে দেখে ফেলার কথাটা কৌশলে এড়িয়ে যায়। ছেলের মুখে এসব কথা শুনে রাহেলা নিজেকে ঠিক রাখতে পারলো না। সে কষে একটা চড় লাগিয়ে দিল শাফিনের গালে। তুই আমার ছেলে? ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। ছি ছি, আমি এমন ছেলে জন্ম দিয়েছি যে কিনা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। না, আর এক মুহূর্ত না এখানে। এক্ষুনি চলে যাব আমি। তোর যাওয়ার আগে একটা কথা বলবো। খুব বড় ভুল করছিস তুই। একদিন পস্তাবি, খুব করে পস্তাবি। মুখে ভালোবাসি না বললেও আমি স্পষ্ট তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। তুই এই মুহূর্তে অন্ধ হয়ে গেছিস। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তুই চিনতে পারছিস না। মোহকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চাচ্ছিস, আর ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। চিন্তা করিস না, তোর পছন্দের দিন বেশি দূরে নেই। যখন সব মোহ কেটে যাবে, কাউকে পাবি না বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য। সেদিন আমি তোকে ফিরিয়ে দেব না। বেশি কষ্ট হলে আমার কাছে চলে আসবি। আসি। মা, তুমি এই প্রথম আমার গায়ে হাত তুললে। হয়তো তোমার কথাগুলো ঠিক। আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু আমি সত্যি ইরাকে খুব ভালোবাসি, অনুকে না। ভালোবাসাহীন সম্পর্কে শুধু শুধু নিজেকে আটকে রাখার কোনো মানেই হয় না। তাই তাকে মুক্ত করতে চাইছি। আর তুমি কোথাও যাবে না। আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আর না, তুমি এবার ইরার সাথে কথা বলো। তুমি দেখো, ও একদম তোমার জন্য পারফেক্ট, অনু না। তুমি একবার কথা বললেই বুঝতে পারবে, প্লিজ মা। ছেলের এমন অবস্থা দেখে রাহেলা আর কিছু বলল না, শুধু মনে মনে আফসোস করতে লাগলো তার ছেলের পরিণতির কথা ভেবে। তারপর কোনো কথা না শুনেই বাসা ত্যাগ করলো। সে জানে তার ছেলে আর ভুল বুঝতে পেরে খুব জলদি আসবে তার কাছে অনুকে ফিরিয়ে আনতে, কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। সে অনুকে হাড়ে হাড়ে চেনে। এত কিছুর পর অনু তার কাছে কখনোই ফিরবে না। ঘন্টাখানেক পর আবার কলিং বেল বেজে উঠল। শাফিন দরজা খুলে দেখে ইরা একটা মোটামুটি বয়সের মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকলো আর মহিলাটি ইরা ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। শাফিন দেখলো ইরা তার দেওয়া গাউনটা পরেছে, মুখে ভারী মেকআপ আর চুলগুলো ছেড়ে দেওয়া। কড়া পারফিউমের স্মেল আসছে শরীর থেকে। নিজের বিষণ্ণ মনকে শান্ত করার জন্য সে তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগে ইরা তাকে সরিয়ে দিল। সে পরিপাটি হয়ে এসেছে, এখন শাফিনের সাথে জড়াজড়ি করলে সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মেকওভার করেছে, ফ্রেন্ডের কাছ থেকে প্রশংসা না শুনেই তা নষ্ট করতে চায় না।
তাই তাকে ঠেলে ওয়াশরুমে পাঠালো গোসলের জন্য। তারপর সাফিনের জন্য আনা কাপড়গুলো বের করে রাখলো। 10 মিনিটের মাথায় সাফিন গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হলো। চুল থেকে পানি পড়ছে, ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানিগুলো মুক্তার মতো ছড়িয়ে আছে। ইরার ইচ্ছে করছে সাফিনকে খেয়ে ফেলতে। ছেলেটা এত সুন্দর কেন? চোখ দুটো দেখলে ডুবে যেতে ইচ্ছে করে। আর ঠোঁটটা তো একদম মেয়েদের মতো। মেকআপ নষ্ট হওয়ার ভয় আর কিছু করলো না, শুধু হালকাভাবে সাফিনের ঠোঁটে ঠোঁট লাগালো। তারপর তাকে রেডি হতে পাঠিয়ে দিল। সাফিন রেডি হয়ে বের হলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে লাগলো। ইরার তো বেহুশ হবার দশা। সাফিনকে নীল স্যুটে অসম্ভব সুন্দর লাগছিল। সাফিন মনে মনে ভাবলো, নীল অনুর পছন্দের রং ছিল। যখনই আমার জন্য কাপড় কিনতো তার নীল রঙের কিছু না কিছু থাকতোই। সাফিনের ফর্সা গায়ে নীল রংটা মানাতো বেশ। রাত 9টার সময় তারা বের হলো পার্টির উদ্দেশ্যে। প্রায় 9:30টার দিকে তারা হলরুমে পৌঁছলো। হলরুমে পৌঁছতেই ইরা দৌড়ে গিয়ে একটা ছেলেকে টাইট ভাবে হাঁক করলো। ছেলেটাও তাকে বিশ্রী ভাবে জড়িয়ে ধরলো, যেটা সাফিনের মোটেও ভালো লাগলো না। ইরার দেখে সাফিন সেদিকে এগিয়ে গেল। সে তাকে পরিচয় করিয়ে দিল অন্য পাশ থেকে ব্যক্তির সাথে। Shafin, meet my friend, Awaz and Awaz. He is my fiancé. Shafin is not he so handsome and good looking. আয়াজ বাঁকা হাসে সাফিনের সাথে হাত মেলালো। তারপর ইরাকে বলল, ইয়া, তোমাদের দেখে যে কেউ বলবে মেড ফর ইচ আদার। হি ইজ এ চার্মিং গাই অ্যান্ড ডিভোর্সি অলসো। সরি টু সে, বাট সত্যিটাই বললাম। আয়াজের কথা শুনে ইরার মুখে হাসি মিলিয়ে গেল। আর সাফিন চরম অপমানিত বোধ করলো। সে ইরার দিকে তাকিয়ে তোমরা কথা বলো, আমি আসছি বলে চলে গেল আবার সাইডে। এই কথাটা কি ওর সামনে বলা খুব প্রয়োজন ছিল আওয়াজ? আমি তো জেনে শুনেই ওর সাথে সম্পর্ক জড়িয়েছি, তাহলে কেন অপমান করলে? তুই জানিস ও কতটা হার্ট হয়েছে? আয়াজ বাঁকা হেসে ইরাকে বলল, কুল বেবি কুল, যা সত্যি তাই বলেছিলাম। সে কষ্ট পাবে জানলে বলতাম না, কিন্তু একটা কথা ভেবে দেখো, ওর আগের বিয়েটাও ছিল প্রেমের বিয়ে। সেখানে 2 বছর রিলেশনের পর বিয়ে করলো, আর বিয়ের 2 বছর এই ভালোবাসার সব শেষ হয়ে গেল। আর তোদের রিলেশনের বয়স মাত্র 2 মাস। তোকে যে সে 2 মাস ইউজ করে তার প্রথম স্ত্রীর মতো ফেলে দেবে না, তার কি ভরসা আছে? বলে সে চলে গেল অন্যদিকে। তার কাজ যতটুকু ছিল সে করে ফেলেছে, বাকিটা ইরা নিজেই করবে। আয়াজের কথাগুলো শুনে ইরা ভাবনায় পড়ে গেল। আয়াজের কথাগুলো ফেলে দেওয়ার মতন নয়। যেখানে 2 বছরের ভালোবাসা টিকলো না 2 বছরে, তাহলে তাদের 2 মাসের ভালোবাসার কদিনই বা টিকবে? সে অনুর গায়ে হাত তুলতে 2 মিনিটও ভাবলো না। এমনকি ভরসা আছে কদিন পরে তারা একই অবস্থা হবে না। তার সাফিনের সাথে কি আগানো উচিত নাকি সে ভেবে পাচ্ছে না। সাফিন খুব ভালো ছেলে, অনু তার যোগ্য ছিল না তাই সে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইরার তো সব যোগ্যতা আছে, তাহলে তাকে কেন ছাড়বে? ভেবেই আয়াজের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললো। তারপর সাফিনের খুঁজে বেরিয়ে পড়ল। অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সম্পূর্ণ রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় রয়েছে। সেটাও 15 থেকে 20 দিনের মধ্যে পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সেদিন বাকি দিনগুলো তার বাবা মার সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করে, মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে। যদিও কিছু ভালো মতো খেতে পারে না, খাওয়ার সাথে গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগনেন্সিতে অত সমস্যা হয় না, শুধু মাঝে মাঝেই বমি হয়। তেল দিয়ে দেওয়া ঘুমানোর সময় বিলি কেটে দেয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় গিয়ে প্রশ্ন করে। মাঝে মাঝে 7-8 ভাই সাদকে নিয়ে আসে, আড্ডায় দেয়, গল্প করে আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বোঝায়। অনুও অবুঝ বাচ্চার মতো শুধু হাঁ করে মাথা নাড়ে। আর তাদের এসব কাণ্ড দেখে অনুর বাবা মিটমিটে হাসে। অনুর মা মনে মনে ভাবে, ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সবসময় এমন হাসি খুশি থাকতো। কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না, কারণ ছোটবেলা থেকেই অনু সাদাতকে বেস্ট ফ্রেন্ডের মতো মনে করত। আর সাদাত বিয়ে করবে না আগেই বলে দিয়েছে, কারণ সে তার স্ত্রীকে এখনো ভালোবাসে। তাই সে একটা চাপা নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ তার হাতে ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে নম্বর দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নম্বর। মাঝে মাঝেই কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহানা
প্রায়ই তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠলো। কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীর এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বলল রাহেলা। কেমন আছেন কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার। কিন্তু তার তো অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মায়ের কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছেই আছে। রাবেয়া সালামের উত্তর নিল। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার ছেলে আমাদের যেমনটা রেখেছেন ঠিক তার থেকেও ভালোই আছে। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছে। আর কিছু শুনতে চান? কি জন্য ফোন করেছে? কিছু বলার থাকলে বলতে পারেন। এই অবস্থা বলতে কি হয়েছে? অনু কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপার জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে কাজ ভেবে ফেলে দিবে আমি জানতাম না। আমি নিজেই ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর উপরে। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। দেখুন, আমার মেয়েটা সবে মাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় এইরকম কোনো রকম কথা বলে পুরনো খা খুঁচিয়ে তোলেন, তাহলে ও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবেয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপারে খুলে বলে। রাবেয়া কথাগুলো শুনে খুশি হয়। আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছুই বলবো না যা ওর ভবিষ্যৎ নষ্ট করবে। আমি এমন কিছু বলবো যাতে সে আরও শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেক মা হয়ে ওর সাথে কথা বলবো। আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। রাহেলার কথাগুলো রাবেয়ার ভালো লাগলো, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল কথা বলতে। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবেয়া কিছু বললেন না। সে রুম ত্যাগ করলো। অনু ফোন হাতে নিয়ে নিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? রাহেলার খুব আফসোস হলো। অনুর মতো একটি মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউ ভালো, কিন্তু একটু কথা বেশি বলে বলে মেয়েটা তার তুলনায় অনু বেশি শান্তশিষ্ট। কি মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমন করলো। সে নিজেও তো কম করেনি, যখন তখন মেয়েটাকে যাতা শুনিয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করবো না কেমন আছিস, শুধু এইটুকুই বলবো নিজেকে এমনভাবে গড়ে তোল যেন কেউ তোর দিকে চোখ তুলে কথা বলতে না পারে। সবার কথার উচিত জবাব দিতে শেখ। অন্যের উপর এত নির্ভরশীল হোস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে যে কে কার যোগ্য। আর সবসময় মনে রাখবি তোর এই মা সবসময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতেই রাহেলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে। অনু সবসময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠিন হোক না কেন, আড়াল থেকে ঠিকই অনুকে খুব ভালোবাসতো। প্রতি বেলায় খাবার খেতে বসে খোঁজ নেওয়া, অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকে বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সব কিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উঁচু বাক্যে কথা বলেনি। রাহেলা আবার বলতে শুরু করলো, অনু মা আমার, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস কর একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্তে তুই আমাকে পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটো মা। আর যার দুটো মা আছে তাহার আবার কিসের চিন্তা? অনু আমি জানি তুই কান্না করছিস, চুপ কর। আর এক ফোঁটা জলও যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে ওসব আচরণের জন্য তোর এই মাটাকে ক্ষমা করে দিস। ছি ছি, এসব কি বলছেন? আমি কখনোই এগুলো মনে করিনি। আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলেছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাপ চাইছেন কেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না?
মাপ চেয়ে আমাকে ছোট করবেন না মা, দোয়া করবেন আমাদেরকে, আমি আর আমার সন্তান যেন সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহেলার মাথায় যেন বাজ পড়ল। সন্তান মানে কি অনু? অনু তুই কি প্রেগনেন্ট? অনু প্রশ্নের উত্তর দেয় না। রাহেলা বলল, সাফিন জানে এই খবর? না, জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগেই এসব হয়ে গেল। তোমার জানানো উচিত ছিল, তাহলে হয়তো সাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে যেত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসল। না মা, এমনটা হতো না। যেখানেই আমার ভালোবাসা অস্বীকৃতি জানিয়েছে সেখানে বাচ্চাটাকে মানতো না, আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না, সেটা হতো দয়ার সংসার। আর আমি এতটাই ফেল্লা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় সাফিনকে তার বাবা হওয়ার কথাটা জানানো উচিত। তারও তো অধিকার আছে। বাকিটা তুমি যা ভালো মনে করো। আমি সবসময় তোমার সাথে আছি, আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে এই মাটার খবর নিও, আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দিব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সাফিনের চোখেও দেখেছিল। তাহলে সে কেন বললো তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখে পড়তে জানে না? সাফিনকে পাওয়া গেল বার সাইডে একটা লোকের সাথে কথা বলছে বললে ভুল হবে, কোনো অনুরোধ করছে। লোকটাকে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেল, সে শুনতে পেল সাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝ। প্লিজ ভাই, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কিভাবে থাকবো? তোকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি ভালো জানতাম। রেগে গিয়ে বলল, মনে মনে সবসময় তোকে নিয়ে আমি গর্ব করতাম। তুই এমন একটা কাজ করতে পারলি, আমি বিশ্বাসই করতে পারিনি। রেগে গিয়ে চেঁচিয়ে বলল। এর মধ্যে ইরা সেখানে উপস্থিত হলো। সাফিন, কে লোকটা যার সাথে তুমি এভাবে কথা বলছো? আর উনি বা কে তোমার সাথে এমন বিহেভ করছে? ইরা, ভালোভাবে কথা বল, উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে। এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপদে। এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখেই একটা জঘন্য ফিলিংস আসে। শাওন সাফিনের উদ্দেশ্যে বলল, এই তো রিরা, যার কথা এতক্ষণ বলছিলি। রেগে গিয়ে হেসে বলল, তুই একে অনুর সাথে তুলনা করছিস? রেগে গিয়ে বলল, শোন ভাই, মানুষের চেহারা দেখলে তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নাম্বার আছে, একবার ওনার সাথে কথা বলে নিস, চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। বাড়ি গলায় বলল। পার্টিতে থাকার ইচ্ছেটাই মরে গেল। বিরক্ত নিয়ে বলল। বলেই শাওন হলরুম ত্যাগ করলো। সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডের ইনভিটেশনে এসেছিল। সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে সাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন। তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওন ও অনুকে নিজের বোনের মতো ভাবতো। খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কী হলো কে জানে। চকচক করলেই শোনা হয় না, তা তার অজানা নয়। আর এইদিকে ইরা ফুঁসছে সাফিনের সামনেই তার ভাই তাকে অপমান করে গেল, আর সে কিছু বলল না। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলল, যা না তাই কমেন্টস করে গেল, আর তুমি কিছুই বলবে না? প্লিজ ইরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওরা অনুকে খুব ভালোবাসতো, তাই ও সাপোর্ট করছে। তুমি চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবে আমাকে আপন করে নেবে। ভাইয়ার মন অনেক ভালো, আর মাও তোমাকে মেনে নেবে। মা এমনিতেও অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বলছো তো, তোমার ফ্রেন্ডও তো তোমার সামনে আমাকে অপমান করলো, তুমি তো একটা কিছু বললে না। ইরাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। এসব কথা বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না নিজেদের মধ্যে। রাগ করলে বিষয়টা আরও জটিল হয়ে যাবে। তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক। ইরাও সাফিনের কথায় সায় দিল। রাগ করে সে এই সুন্দর মুহূর্তকে নষ্ট করতে চায় না, তাই সে সাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। সাফিন সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল। ইরার বাবা মাও খুশি, ইরা তাদের একমাত্র মেয়ে। সে যদি সাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই, আর সাফিন ছেলেটাও তাদের কাছে ভালো মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা তার সাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো, আর কয়েক মাস পর বিয়ে।
ইরা তার বাবা মাকে সাফিনের প্রথম বিয়ের কথা বলল, না এড়িয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি আনন্দের মধ্যেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকের রাতটা সাফিন সাথে কাটাতে চাইছিল, কিন্তু সাফিন কৌশলে মানা করে দিয়েছে। সাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকলো। কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো। শরীর ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। অনু লাল পেরে শাড়ি পরে হাতে হাত রেখে হাঁটছে সাফিন, পরনে তার সাদা পাঞ্জাবি। দুজনের মুখে হাসি, চারপাশে জবা ফুলের বাহার। হঠাৎই কোথাকে যেন এক ঝাঁক প্রজাপতি সাথে কারো ডাক ভেসে উঠল। কেউ তাকে ডাকছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সেই হাত বাড়ানোর আগেই অনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগলো। সাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে বহুদূর। সে অনুকে চিৎকার করে ডাকছে, কিন্তু অনু শুনছে না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। সারা গায়ে ঘামে জর্জরিত, ঘড়িতে তাকিয়ে দেখে 4:30 আজান দিচ্ছে। সে শুনছে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয়, তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটাকে আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মানে কি? সে খুব অস্থির হয়ে উঠল। কিছু ভালো লাগছে না তার। তার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সে শাওয়ার নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। এতে যদি তার কষ্ট কিছু লাঘব হয়। বারান্দার কষ্ট নাকি আল্লাহই ভালো বোঝেন। অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে, সাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তর কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে অনুকে। সবসময় বলতো অনুকে ছাড়া সাফিন অসম্পূর্ণ, সাফিনকে সম্পন্ন করতে হলে অনুকে চাই। তাহলে এই 3 সপ্তাহে সাফিন কই ছিল? একবার একটি ফোন দিয়ে জিজ্ঞাসাও করেনি সে কোথায় আছে, খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসা নাই বা ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারতো অনুকে। হয়তো এখনও সাফিনকে পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই। এখন তার পূর্ণ করার জন্য তার প্রেয়সী এসে গেছে, যে তার যোগ্য ও স্মার্ট, তাই খবর নেওয়া প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কিভাবে যেন আপনা আপনি মনে এসে পড়ে। যখনই একা থাকে সাফিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে, কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো। চাইলেও সে কোনোদিনও ভুলতে পারবে না। হারিয়ে যাব কোনো একদিন আকাশের এক কোণে, পাবো না আমায় সেদিন খুঁজবে সবখানে। হাসবো সেদিন, ভাসবো তোমার চোখের জলে, সেদিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সাফিনের ভাবনায় মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর সে কেউই না, সে হলো শাহিন। সাফিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূর না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর সাফিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকাতে রাখতে পারল না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও অনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকেই মনটা তাকে দেখার জন্য আঁকুপাকু করছে, তাই 19-20 না ভেবেই নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে। সেদিন সাদাতের সাথে দেখেই সে ধারণা করেছিল অনু তার বাবা মায়ের বাসায় আছে। 5:30টার সময় সাফিন ওদের বাড়ির সামনে পৌঁছয়। অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় বলা যায়। দোতলা বাড়িটি। দোতলায় পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর। ঘরের লাগোয়া একটি বারান্দা আছে, সেখানেই তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। সাফিন নিচে দাঁড়িয়ে থাকতো, অনু বারান্দায় দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল, তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি। বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। সাফিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যাবে। অনুর এক নজর দেখতে পাওয়াও কি কম। সাফিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। সাফিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আকাঙ্ক্ষাটা আরো বেড়ে গেল। তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে? সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজ পরতে দেখা যায়নি। বেশ চিকন হয়ে গেছে বললেই বোঝা যায়, কিন্তু চেহারা যেন লাবণ্যতা আরো বেড়েই গেছে। হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ওর চলে যাওয়া দেখে সাফিন ধ্যান ভাঙলো। সে চাইলো অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়, কিন্তু পরবর্তীতে আবার চুপ হয়ে গেল।
সে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো অনু বারান্দায় আসে কিনা দেখার জন্য, কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট, তখন আর ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। সাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ইরার সাথে দেখা হলো, কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাজে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারের ইরার জন্য অপেক্ষা করছে সাফিন, অন্যদিকে ইরা অপেক্ষা করত। তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না। তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারে 10 মিনিট ওভার হওয়ার পর ইরা ডেস্ক থেকে এলো। সাফিন তার কাছে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিল। হঠাৎই সাফিনকে সামনে দেখে ইরা হকচকিয়ে গেল। লাঞ্চ আওয়ারে কই ছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। কি এমন কাজ ছিল আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। তুমি কি আমাকে জোর করছো সাফিন? এখন আমি কোথায় যাব না কোথায় যাব সেটাও কি তোমার থেকে পারমিশন নিতে হবে? আমি সেই কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করেছো? হ্যাঁ, এখন যাও, নিজের ডেস্কে যাও, এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। সাফিন নিজের ডেস্কে ফিরে এলো, আর ইরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছুটির সময় ইরা ওভারটাইম করবে বলে থেকে গেল, তাই সাফিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরে ইরার পরিবর্তন লক্ষ্য করছে সাফিন।